যেটা বলে ওস্তাদের মায়ের শেষ রাতে। এখন শেষ রাতে আর্জেন্টিনা কি করবে? এইবারের বিশ্বকাপের সবচেয়ে সেরা ডিফেন্সিভ টিম কিন্তু স্পেন, আবার অপরদিকে সবচেয়ে সেরা অ্যাটাকিং টিম হচ্ছে আবার ফ্রান্স। হ্যাঁ, আমি ওটাই ফ্রান্সের ফরওয়ার্ডের সাথে স্পেনের ডিফেন্সের আমি ওটাই বলছিলাম যে এই যে ধরেন ম্যাচটা অবশ্যই ট্রাইব্রেকার পর্যন্ত গড়াবে, এবং এতদিন যে ট্রেসটা দেখে এসেছি তাতে আমার মনে হচ্ছে যে স্পেনই হয়তো গোল দিবে। এই ম্যাচটা যদি ট্রাইব্রেকারে না গড়ায় তাহলে আমার মনে হয় 1-0 গোলে স্পেন জিতে যেতে পারে। শুভ সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ, এবং প্রতিদিনের মতো আমাদের আজকের অনুষ্ঠানটাও জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোলের সৌজন্যে আপনাদের সামনে আনা হচ্ছে। আমি সাথে আছি মারিয়া সালাম, আমার সাথে আছেন তানজিদ সিয়াম এবং হীরা তালুকদার। আর আমরা জানি যে আমাদের বিশ্বকাপ আসলে যে 2 মাস ধরে যে একটা উন্মাদনা ছিল সবার মধ্যে, যে বিশ্ব মাতানো একটা ঝড় ছিল, সেটা আসলে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। কারণ আমাদের এখন কোয়ার্টার ফাইনালও শেষ, এখন সেমিফাইনালের 2টা ম্যাচ বাকি। এরপরেই হয়তো আসলে বিশ্বকাপ কার কাছে যাচ্ছে সেই এখনই আসলে মেইন যে মানে জমে ক্ষীর হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গিয়েছে। তো আমাদের এখন 2টা ম্যাচ আছে প্রথম যে, এবং এগুলো হচ্ছে আসলেই খুব শক্তিশালী দলগুলোর মধ্যেই ম্যাচ 2টা। যেমন আজকেই যেটা আছে সেটা হচ্ছে ফ্রান্স এবং স্পেনের মধ্যে। আসলে আজকেই একটা বিশ্বকাপ, সত্যি কথা বলতে যেটা, যে আজকেই ফাইনাল খেলা বিশ্বকাপের। কারণ আমরা আসলেই বুঝতে পারছি না যে এটা মনে হচ্ছে যে সমানে সমান যেটাকে বলে। এবারে বিশ্বকাপে কিন্তু মানে এবার মনে হয় 100 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিং এর প্রথম 4টা দল 1, 2, 3, 4 ওরা এবার সেমিফাইনালে খেলছে। হ্যাঁ, এবং ফ্রান্স এবং যারা স্পেন, আমরা জানি যে তাদের যে লাইন আপ, তাদের যে খেলার স্ট্র্যাটেজি, হ্যাঁ, তারা দুইজনই ইউরোপিয়ান দল। ফলে মানে অনেকটাই দেখা যাচ্ছে যে উইন উইন একটা সিচুয়েশনে আছে এখন। এটা আসলে এই বিশ্বকাপটা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে মনে হয় যে এটা অনেক দূর পর্যন্ত গড়াবে, এক্সট্রা টাইমে যাবে, ট্রাইব্রেকার হবে, হ্যাঁ, মানে অনেক কিছুই হবে এখানে মনে হচ্ছে। হীরা ভাই কি মনে করেন? আপা এটা ঠিকই বলেছেন যে আজকের ম্যাচটা আমরা যদি বলি যে আপনি যেটা বলেন যে এই বিশ্বকাপের মধ্যে অন্যতম সেরা ম্যাচ, এটা নিঃসন্দেহে যে আজকে এই গত বিশ্বকাপে আমরা যদি ধরি যে কারা এসছে এবার এই সেমিফাইনাল পর্যন্ত, একদম সেরা 4টা দল, এবং শক্তিমত্তার দিক থেকেও একই সঙ্গে কাগজে কলমেও ফিফা র্যাঙ্কিং এ 1, 2, 3, 4 এরা এবার এই সেমিফাইনাল খেলছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ফ্রান্স, তারা খেলছে 3 নাম্বার দল স্পেনের সঙ্গে, 2 নাম্বার আর্জেন্টিনা খেলছে 4 নাম্বার দল ইংল্যান্ডের সঙ্গে। এটা মনে কেমন যেন একটা সেট, একের সাথে 3 আবার 2 এর সাথে 4 জোর বিজোরের খেলা একদম। ওটাই আর কি। এই দিক থেকে চিন্তা করলে যে এবারের বিশ্বকাপটা গত প্রায় 100 বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠছে একদম যোগ্যতর 4টা দল। তো এই জন্য আমাদের বিশ্বকাপের এবারের সেমিফাইনালটা খুবই আকর্ষণীয় এবং সবার কাছে একেবারে ঘুম হারাম এই কদিন সবার, যে কি হয় 2টা ম্যাচে। এমনকি যে দলগুলো আসতে পারে না, ধরেন ব্রাজিলের সাপোর্টার বা এই যে জার্মানির সাপোর্টার, বিশ্বের যত দল আছে, যত দেশ আছে, প্রত্যেকেরই কিন্তু এবার আর হয় না যে বিশ্বকাপটা দেখবো না, এমন কোনো বিষয় হয় না। যে আসলে এমন একটা পর্যায়ে গিয়ে এবার সেমিফাইনালটা হচ্ছে এমন 4টা দল নিয়ে যে সারা পৃথিবীর চোখ আজকে আসলে এই খেলাটা এই ইয়াতে হবে, আপনার খেলাটা হবে আটালান্টায়। এই আজকের এই খেলাটা আমার মনে হয় যে এই প্রতীক্ষা, মানে বিশ্বকাপের আগে থেকে মানুষের একটা যে প্রতীক্ষা ছিল যে কারা শেষ পর্যন্ত ওইখানে যায়। যে আপনি জানেন যে ফ্রান্স এবার দুর্দান্ত খেলে কিন্তু এ পর্যন্ত এসছে, এবং প্রতিটা ম্যাচ তারা শুরু থেকে একদম ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচ থেকে একদম কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ পর্যন্ত মরক্কোর সঙ্গে একই ধাঁচের খেলে আসছে, এবং দুর্দান্ত তাদের হচ্ছে অ্যাটাকিং ফরওয়ার্ড লাইন, তাদের মিডফিল্ডও মোটামুটি ভালো, ডিফেন্সটাও ভালো। তো এরকম একটা দল আজকে যোগ্যতর দল হিসেবে তারা ফিফা র্যাঙ্কিং 1 নম্বরে তারা আছে, এবং স্পেনও সেমিফাইনাল খেলবে। একই আসলে স্পেনেরও ওই একই প্রথম ম্যাচটা যদি আপনি ধরেন, প্রথম ম্যাচটা কেপ ভার্দের সঙ্গে স্পেন একটু নড়বড়ে ছিল, এবং নড়বড়ে আমি বলবো না, আসলে প্রথম ম্যাচটা এরকম হয়ে গেছে। হ্যাঁ,
কেপ ভার্দে পুরা 90 মিনিট তারা হচ্ছে ডিফেন্স করেছে। হয়তো আমার যেটা মনে হয় যে ওই সময় পর্যন্ত মানে প্রথম ম্যাচটা হওয়ার আগে আসলে কেপ ভার্দেকে বোঝা বা তার কি স্ট্রেংথ আছে এটা আসলে কোনো টিমই হয়তো এটা বোঝা যায় আসলে স্পেনে না উরুগুয়ে তো কেপ ভার্দের সঙ্গে একই কাজ কেপ ভার্দ মানে একটা রূপকথার জন্ম। কেপ ভার্দের সঙ্গে আপনি দেখেন কেপ ভার্দে এমন একটা দল, আমি আরেকবার বলেছিলাম যে কেপ ভার্দের সঙ্গে এখন পর্যন্ত কেউ 90 মিনিটে কেউ জিততে পারে না। হ্যাঁ, কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার সাথে খেলা হয়েছে, সেই খেলায় কিন্তু আর্জেন্টিনা 90 মিনিটে জিততে পারে না, স্পেন পারে না, সৌদি আরব পারে না, উরুগুয়ে পারে না। এরকম একটা দল কেপ ভার্দের সঙ্গে তারা ডিফেন্স লাইনটা এত শক্তিশালী, তাদের দারুণ ডিফেন্স। এবং স্পেন ওই ম্যাচে আপনার প্রায় 73% বল পায়ে ছিল তাদের, স্পেনের একের পর এক আক্রমণ করেছে কিন্তু গোলটা করতে পারে না। তো স্পেনের ওই একটা ম্যাচ বাদ দিলে তারপর হচ্ছে যে স্পেন ধীরে ধীরে তাদের খোলস ছেড়ে বেরিয়ে যেভাবে তারা খেলেছে এটা এক অসাধারণ মুহূর্ত। আসলে এইরকম একটা সময় আমরা আজকে রাতে সেমিফাইনাল দেখবো স্পেন এবং ফ্রান্সের। এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে এরকমই সেমিফাইনাল হোক। আমরা চাই না যে কোনো ছোট দল বা একতরফা ম্যাচ হোক, আসলে দুইটা ম্যাচই স্পেন এবং ফ্রান্স, ওদিকে হচ্ছে আর্জেন্টিনা আর ইংল্যান্ড, দুইটা ম্যাচই কিন্তু এরকম মানে খুবই সমানের সমান, এবং দুইটাই মনে হচ্ছে যে আজকেই ফাইনাল ম্যাচ। একদম চার দলের একজন যদি চ্যাম্পিয়ন হয় কোনো কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এবং চার দলের যেই দুই দল ফাইনালে যাবে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এটা তো গেল একটা বিষয়। তারপরে আজকের ম্যাচের যদি আমরা মানে লাইন আপ এবং টেকনিক নিয়ে কথা বলি, ম্যাচ টেকনিক, তাহলে আমরা একটু আগে যেটা আলাপ করছিলাম যে আসলে আজকে ফ্রান্স এবং স্পেন ওরা কিন্তু একই লাইন আপেই খেলবে। হ্যাঁ, তো এটা একটা বিষয় যে আসলে মনে হচ্ছে যে আমরা শক্তিমত্তার দিক থেকে সব দিক থেকে সমানে সমান লড়াইটা দেখবো। আবার আরেকটা বিষয়, এমবাপ্পে তো বলেছে যে এবার বিশ্বকাপ আমাদের। তো তার ফলে আমাদের যেটা মনে হচ্ছে যে আসলে ফ্রান্স মনে হয় ওই এটা নিয়েই নামছে, মানে কনফিডেন্স নিয়ে যে আমরাই আসলে জিতবো, এবং শুধু এটা না, পরবর্তী যে ফাইনাল ম্যাচ হবে সেটাও জিতবো, এরকম একটা তাদের বিষয় আছে। আর দ্বিতীয় যে ম্যাচটা হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে, এটাও খুব মানে এবং বাংলাদেশি দর্শকদের জন্য হ্যাঁ এটা একটা ফাইনাল ম্যাচের মতো ওয়ার্ল্ড কাপের, এটা একটা বিষয়। কিন্তু আরেকটা ব্যাপার আছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে, যে জিনিসটা আপনারা জানেন যে ফকল্যান্ড নিয়ে, মানে আটলান্টিকে যে দ্বীপটা আছে, হ্যাঁ সেটা তো ব্রিটিশদের দখলে ছিল, কিন্তু আর্জেন্টিনা বলতো যে এটা তাদের আসলে টেরিটরির মধ্যে তাদের ইয়ে। তো এটা নিয়ে কিন্তু 82তে একটা যুদ্ধ হয়ে গেছে, ফকল্যান্ড ওয়ার, এবং এটার মধ্যে 900 লোক মারা গেছে, তার মধ্যে প্রায় 650 হচ্ছে আর্জেন্টিনার। তো এটার পরে 86 যে বিশ্বকাপটা হয়েছিল, সেখানে যখন মানে আর্জেন্টিনা কিন্তু 86 বিশ্বকাপের সম্ভবত বিশ্বকাপে যে ডিয়েগো ম্যারাডোনা হ্যান্ড অফ গড এই গোল, তারপরে শতাব্দীর শ্রেষ্ঠ গোল তিনি দিলেন। তো সেইখানেও কিন্তু আর্জেন্টিনা তখন বলেছিল যে আমরা ওই যুদ্ধের প্রতিশোধটা নিলাম ব্রিটিশদের সাথে। হ্যাঁ, এবং এখন পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার এই একটা ইয়ে নিয়ে একটা কোল্ড একটা ইয়ে আছে ফকল্যান্ড নিয়ে। তো অনেকেই মনে করছে যে এই ম্যাচটা আসলে জিতা হারার উপরে নির্ভর করছে, যে আর্জেন্টিনা সত্যি কি আরেকবার তাদের সেই যে বীর, তারা যেটা বলে বীর সৈনিক 650 এরকম তাদের একটা, তবে এখানে আবার ইংল্যান্ডেরও তো একটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার আছে, কারণ ওই ম্যাচটার পর ওই ম্যাচটা তো আর্জেন্টিনা জিতে নিয়েছিল। তো ওইখানে যেমন ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছে, ওইটা নিয়ে তো এখনো আক্ষেপ আছে। তারপরে আবার পরে বিশ্বকাপে আবার ডেভিড বেকহামের দলের সাথে আর্জেন্টিনার দলে দেখা হলো, সেখানে আবার ডেভিড বেকহাম লাল কার্ড দেখলেন, ওইটা নিয়েও কিন্তু ব্রিটিশদের মধ্যেও একটা ক্ষোভ রয়ে গেছে। এবং এই ফকল্যান্ডের যুদ্ধে যে শুধু আর্জেন্টিনা 650 সৈনিক মারা গেছে তা না, কিন্তু ব্রিটিশদেরও প্রায় 250 মতো সৈন্য মারা গেছে। তো এটা একটা বিষয় যে আসলে এই ম্যাচটা শুধুমাত্র খেলার মাঠে বল গড়াচ্ছে এরকম না, ইতিহাসের মাঠেও হয়তো তাদের মধ্যে কোনো একটা বোঝাপড়ার বিষয় থাকবে, এটা একটা বিষয়। কিন্তু আরেকটা মজার বিষয়, সেটা আমি গতকাল থেকে দেখছি, গুগলে চোরে দল দিয়ে সার্চ দিলেই চলে আসছে আর্জেন্টিনা। হ্যাঁ, এবং যেটা বলা হচ্ছে যে এই বিশ্বকাপে, যেটা আর্জেন্টিনা যদিও র্যাঙ্কিংয়ে 2 নাম্বার টিম, কিন্তু তারা হচ্ছে আসলে র্যাঙ্কিংয়ে 1 থেকে মানে আর্জেন্টিনা বাদ দিলে যে 15টা টিম, এতদিন পর্যন্ত তাদের কারোর সাথে আসলে আর্জেন্টিনার ওইভাবে খেলা করে। আর্জেন্টিনার হাইয়েস্ট র্যাঙ্কিং ছিল সুইজারল্যান্ড, আর্জেন্টিনার সাথে খেলেছে তারা 19 নম্বর, মানে 1 থেকে 15 মধ্যে আসলে কারোর সাথে তাদের খেলা পড়েনি। তো এই জায়গা দিয়ে এই আলোকে আসলে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচটা
সত্যি খুব গুরুত্বপূর্ণ নানাভাবে, নানা দিক দিয়ে। হ্যাঁ, এই ক্ষেত্রে পার্টটা যেমন যে হীরা ভাই আমি আলোচনা করছিলাম যে দলগুলো আপনার বড় দলের সাথে খেলে আসে তাদের কিন্তু ওই যে নিজেদের দুর্বলতা বোঝার সুযোগটা থাকে। যেমন আপনার অপর দিকে দেখেন যে ফ্রান্স কিন্তু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে তারা খেলে এসেছে। আবার স্পেন কিন্তু যেমন পর্তুগালকে হারিয়েছে, বেলজিয়ামকে হারিয়েছে, তো এই ক্ষেত্রে এটা কিন্তু একটা বুস্ট। আবার আর্জেন্টিনার ক্ষেত্রেও একই, আর্জেন্টিনা কিন্তু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে। আবার অপর দিকে ইংল্যান্ড তারা মেক্সিকোকে, স্বাগতিক মেক্সিকোকে হারিয়েছে। হ্যাঁ, তারপরে মানে ইকুয়েডরকে হারিয়েছে। তো এই ক্ষেত্রে এটা ওদের ভালো একটা বুস্ট দিবে। ভালো নরওয়েকে হারিয়ে নরওয়ের মতো একটা শক্তিশালী এবার যে পারফরমেন্স করেছে তাতে হারিয়ে এসেছে না, এটা একটা বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে মানে এই ম্যাচটা যদি ফেয়ার ম্যাচ হয় এবং আর্জেন্টিনা যদি জিতে, তাহলে আসলে র্যাঙ্কিংয়ে 2 নম্বর দল হিসেবে নিজেদের সক্ষমতা মানে তারা প্রমাণ করে দিয়ে ফাইনালে খেলবে। আসলে তখন আসলে কারো কিছু বলা থাকবে না। হ্যাঁ, তখন সমালোচকদের মুখটা হয়তো বন্ধ হয়ে যাবে, সমালোচনার জায়গা থাকবে, তখন প্রমাণ করেই দিবে যে তারা আসলে যোগ্য দল হিসেবে এসেছে। আসলে যেটা বলে ওস্তাদের মায়ের শেষ রাতে, এখন শেষ রাতে আর্জেন্টিনা কি করবে এটা একটা দেখার। এটা আবার আরেকটা বিষয় কি আমি একদিন পড়ছিলাম যে আর্জেন্টিনা এখনো পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে কখনো সেমিফাইনাল হারেনি। ওরা যখনই সেমিফাইনালে গিয়েছে ওরা তখন ফাইনাল খেলেছে। তো এইটাও কিন্তু একটা ঐতিহাসিকভাবে আর্জেন্টিনাকে একটা মোরালি বুস্ট করবে। না, আমরা আসলে আজকে তো রাতে মূল খেলাটা হচ্ছে স্পেন আর ফ্রান্সের, এই প্রসঙ্গে চলে গেছিলাম আর্জেন্টিনা ম্যাচে, কিন্তু আমার মনে হয় যে আমাদের আবার মূল আলোচনাটাই ফিরে আসা উচিত। প্রাসঙ্গিক, হ্যাঁ আসলে, কারণ এই ম্যাচের যে টেকনিক এটার উপরে নির্ভর করে যারা জয়ী হবে তারা তো আবার ওই ম্যাচে জয়ীদের সাথেই খেলবে। আসলে এমনি ফুটবলীয় দিক থেকে কিন্তু এই ম্যাচটা খুব ক্লাসিক, যেমন ফ্রান্স আর স্পেন, কিন্তু আসলে ঐতিহাসিকভাবে আবার আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচটা গুরুত্ব অন্যরকম। আবার আরেকটাও বিষয় আছে যে আসলে ফাইনালে কারা খেলবে। যদি স্পেন ইংল্যান্ড খেলে একরকম, স্পেন আর্জেন্টিনা খেললে একরকম, ফ্রান্স ইংল্যান্ড খেললে বা ফ্রান্স আর্জেন্টিনা খেললে আবার আরেক রকম। যে দলই আসুক এক একটা আবহ তৈরি হবে। হ্যাঁ। এবং আমরা যদি আজকের ম্যাচটা ধরেন আপনার যে এটার যদি ফোকাস দেই, তো এই ম্যাচের যে স্ট্র্যাটেজিক, দুই দল কিন্তু মাঠের পজিশনিং স্ট্র্যাটেজিক একরকম হলেও তাদের খেলার ধরন কিন্তু একদম ভিন্ন। তারা ফ্রান্স খেলে হচ্ছে প্রচন্ড পেস তাদের খেলার মধ্যে, তারা সেন্টার ব্যাকরা মিডফিল্ডে বলটা খুব দ্রুত পাস করে এবং মিডফিল্ড থেকে বলটা খুব দ্রুত হচ্ছে অ্যাটাকিং পজিশনে চলে যায় এবং তারপরে তারা অ্যাটাকটা করতে ক্যারি করে। তো এই ম্যাচে তারা ওই দ্রুত গতির খেলাটা খেলবে। আর ফ্রান্সের বিপরীতে স্পেন যখন খেলে টোটাল মাঠে তারা মাঠ জুড়ে খেলতে থাকে। মিডফিল্ড তাদের খুবই শক্তিশালী এবং মিডফিল্ড যখন ডিফেন্স থেকে যখন পাসগুলো পায়, মিডফিল্ড কিন্তু বুঝে শুনে তারা হুট করে দেয় না। ফ্রান্স যেমন হুট করে দিয়ে দেয়, বল থাকলো কি থাকলো না সেটা ব্যাপার, অনেক খেলা লং বলে খেলে দ্রুত হয়তো এমবাপ্পেকে বা দেমবেলেকে দিক থেকে পাস দেবে, অলিসে আসের সামনে। দুই পাশের উইঙ্গাররাই কিন্তু খুব গতিশীল, দেমবেলেও যেমন গতিশীল আবার এমবাপ্পেও কিন্তু এইবার মানে এই সময় সে সবচেয়ে গতিশীল ফুটবলার। রাবিও স্পেনের সব সময় দেখছি মিডফিল্ডটা হচ্ছে খুব স্ট্রংলি, খুব শর্ট পাসে খুব আন্দ্রিও রাবিও এবং হচ্ছে যে চুয়ামিনি, এরা যখন পেছন থেকে বলটা বিল্ড আপ করে তখন তারা খুব দ্রুত সার্ভ করে এটা মিডফিল্ড থেকে এটা দেমবেলের কাছে চলে যায় বা এমবাপ্পের কাছে চলে যায় বা এখানে অলিসে রিসিভ করে তারা হয়তো ওখান থেকে খুব শর্ট টাইমে খেলাটা এরা বিল্ড আপ করে। এখানে ফ্রান্সের জন্য আবার যেমন শোমেনের কথা বলে, শোমেন কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার, তবে ইনজুরির কারণে কিন্তু এই ম্যাচটা আবার শোমেনই থাকছে না। এটা কিন্তু ফ্রান্সের জন্য শোমেনের জন্য এটা অবশ্যই। আর হচ্ছে যে তাদের মেনিয়া এবার কিন্তু খুব ভালো খেলছে, তাদের গোলরক্ষক। তো মেনিয়ার উপরে আজকে একটা বিশাল একটা ঝড় বয়ে যেতে পারে, স্প্যানিশ আর্মাডা যেকে বলে, স্প্যানিশ ঝড়। তো স্পেনের ঠিক আবার উল্টা স্ট্র্যাটেজিতে খেলে তারা হচ্ছে যে তাদের পেছন থেকে পেড্রো পেরো, কুকুরেলা, তারপরে হচ্ছে আপনার কুবার্সি, লেপার্তো, তো এরা হচ্ছে পেছন দিক থেকে। আপনি জানেন যে কুবার্সি এবং লেপার্তো এবার কিন্তু বিশ্বকাপ অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে এবার খেলছে, দুর্দান্ত। পেড্রো পেরো হচ্ছে যে তাদের পেড্রো পেরো এবং কুকুরেলা তো আসলে ডিফেন্স খেলে না, মিডফিল্ড খেলে না, অ্যাটাকিং খেলে, বোঝা যাচ্ছে না, কারণ তারা তো ডিফেন্স থেকে একদম ইয়েতে চলে যায়, এটাকে চলে যায়। ডান দিক থেকে হচ্ছে পেড্রো পেরো এবং বাম দিক থেকে কুকুরেলা, কোথায় যে খেলবে আর আসলে বুঝি না এটা। হ্যাঁ, এটা তাদের পুরো মাঠে দৌড়ে খেলছে, পুরো মাঠ তারা খেলছে, মাঠ জুড়ে খেলছে। এবং এটা হয় কি তাদের একদিক থেকে যেটা নেগেটিভ সাইড হচ্ছে, তারা ঠিক
রাইট সেন্টার ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক এরা কিন্তু ওইভাবে করে মানে এই জায়গাটা মাঝে মাঝে আমি দেখলাম যে উইঙ্গাররা কিন্তু সুবিধা পায়, যেহেতু কুকুরেলা এবং পেদ্রো উপরে উঠে যাচ্ছে। আর স্পেনের সুবিধা হচ্ছে তারা একসঙ্গে তাদের মিডফিল্ড যখন রদ্রি, পেদ্রি বা গাভি এরা যখন খেলে, এদের সঙ্গে পেদ্রো পেরা এবং কুকুরেলাকে সমান তালে পায়, তখন তাদের মিডফিল্ডটা এত শক্তিশালী হয়, ওই মিডফিল্ড ভেদ করে এপারে আসা মানে এই ডিফেন্সকে অ্যাটাক করা এটা কিন্তু সবার পক্ষেই এই বিশ্বকাপ এখন পর্যন্ত দেখলাম না। আপনি বেলজিয়াম পারলো না, আপনি পর্তুগাল পারলো, কেউই কিন্তু পারেনি। এই স্ট্র্যাটেজি আজকেও তারা খেলবে। এবং আরেকটা জিনিস যেমন আপু যে লামিন ইয়ামাল, যেমন যারা ডিফেন্ডার আছে স্পেনে তারা যেমন উপরে উঠে খেলে, আবার আমি কিন্তু দেখেছি লামিন ইয়ামাল ও কিন্তু মানে রাইট উইঙ্গার, ও কিন্তু যখন প্রয়োজন হয় তো ও আবার ডিফেন্সে চলে যায়, একদম সে মানে ডিপ ডিফেন্স যেটাকে বলে ওখানে কিন্তু খেলে। তো আজকের খেলাটায় আবার আরেকটা বিষয় আছে, গোলের বিষয়ও আছে। হ্যাঁ মানে স্পেনের যে গোলি উনাই সিমন হচ্ছে এখন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, এবং দুই দলের যদি গোলরক্ষক হিসাবে ধরেন, আমি যদি পার্ট হিসাব করি যে উনাই সিমন নিঃসন্দেহে আপনার আজকে যে আপনার মেনিয়ার থেকে অবশ্যই উপরে। তারপরে যদি বলি আপনার ফরওয়ার্ড লাইন ধরলে ইয়ামাল এবং ওয়ারজাবাল মাঝখানে খেলবে, ডান দিকে হয়তো আপনার কুকুরেলা উঠে খেলে, পেদ্রি খেলে, অথবা ওই সময় হয়তো ওই নিকো উইলিয়ামস যদি নামে এসে খেলবে। নিকো উইলিয়ামস মনে হয় না এবার ম্যাচে, মানে ওর ইনজুরিতে এখনো একটু ধোঁয়াশা আবার নামতেও পারে, লাস্ট ম্যাচে কিছু সময় খেলে, ওই ম্যাচে এখন কিন্তু আর নিকো উইলিয়ামসের সময় নেই, নামতেই হবে, আজকে হয়তো নামবেই। তো এই ম্যাচে যদি তারা খেলে, এই তাদের যে অ্যাটাকিং সাইডটা নিঃসন্দেহে শক্তিশালী, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এই অ্যাটাকিংটা তাদের থেকে ফ্রান্সের একটু বেটার। তাদের মাইকেল অলিসে এবং এমবাপ্পে দুর্দান্ত ফর্মে, এবং নিঃসন্দেহে আমি দেমবেলেকে সবাই বললেও আমি বলবো না যে শতভাগ তার ফর্মে আছে সে, কারণ দেমবেলের খেলা আমরা ক্লাবে যেটা দেখেছি, এখন কিন্তু বিশ্বকাপে এসে সে একদিন হ্যাটট্রিক করেছে, কিন্তু সেইটা আসলে বিষয় না আমার কাছে। যে আমি টোটাল খেলা যদি বলেন, দেমবেলের নামের উপরে সে শতভাগ শুভেচ্ছা এখনো করতে পারে না, যেটা এমবাপ্পে এবং অলিসে করেছে। তো অবশ্যই আমি বলবো যে সেমিফাইনাল এত বড় বিগ ম্যাচে অবশ্যই দেমবেলে আজকে দুর্দান্ত খেলবে। দেমবেলের আবার আরেকটা বিষয় কি আপু, মানে সে তার আবার একটা অভ্যাস হচ্ছে কি, সে বরাবরই গুরুত্বপূর্ণ ম্যাচে আবার খুব ভালো খেলে। হ্যাঁ, এবং দেমবেলে যখন একটা ব্যাপার আজকে দেমবেলের জন্য, যেটা দেমবেলের ওইখানে খেলবে কে, ওই ইয়েতে আপনার ওখানে খেলে কুকুরেলা আর দেমবেলের একটা দারুণ একটা ব্যাটল হবে। ধরেন কুকুরেলা যেই ধরনের খেলাটা খেলে, প্রচন্ড প্রেসিং ফুটবল, এবং এই একই কাজ করে হচ্ছে দেমবেলে। দুইজনের মধ্যে কিন্তু দেমবেলে কিন্তু ওখান থেকে তার ড্রিবলিং করে কিন্তু চেষ্টা করবে যে বক্সের মধ্যে ঢোকার, এবং ওই জায়গাটা কুকুরেলা থাকবে, এবং ওখানে একটা দারুণ একটা ব্যাটল হবে ওখানে। হ্যাঁ, শুধু দুইজনই না পা, এইবারের বিশ্বকাপের সবচেয়ে সেরা ডিফেন্সিভ টিম কিন্তু স্পেন, আবার অপরদিকে সবচেয়ে সেরা অ্যাটাকিং টিম হচ্ছে আবার ফ্রান্স। হ্যাঁ, আমি ওটাই বলছি, ফরওয়ার্ডের সাথে স্পেনের ডিফেন্সের আমি ওটাই বলছিলাম যে এই যে ধরেন স্পেন ফ্রান্সের এই যে অ্যাটাকিং সাইডটা, এটা স্পেনের থেকে অনেক ভালো। আবার যদি আপনি ধরেন মিডফিল্ডে ওদের হচ্ছে যে আপনার ডিফেন্সিভ চুয়ামিনি যদি না খেলে, রাবিও খেলবে, দেমবেলে নিচে আসে, তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে স্পেনের ফার ডিফারেন্স, অনেক বেটার। স্পেনের মিডফিল্ড এত ভালো, এবং এটাকে এইবার বিশ্বকাপের 48 দেশের মধ্যে স্পেনের মিডফিল্ড সবচেয়ে শক্তিশালী। সেখানে খেলবে নামের অভাব আছে, রদ্রি বলে পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ডারকে তারা সাবস্টিটিউট হিসেবে নামায়। তারা কতটা গভীর হলে, মিকেল মেরিনোকে তারা পরে নামাচ্ছে, সুপার সাব হিসেবে খেলছে মিকেল মেরিনো, যেটা হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশে মিডফিল্ড ওঠে। এটা স্পেন ছাড়া আপনি যদি ধরেন ফ্রান্সও হতো, ইংল্যান্ড হতো, আর্জেন্টিনা, ব্রাজিল, সবাই কিন্তু তাকে মূল একাদশে থাকতো, বেঞ্চে থাকতো না। পেদ্রি বা এই যে মিকেল মেরিনো, এরা পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নামে। আর তারপর রদ্রি খেলে, রদ্রি আপনি জানেন যে ব্যালন ডি'র জয়ী। তারপরে হচ্ছে যে আপনার গাভি খেলে, অন্যতম সেরা একজন মিডফিল্ডার, এবং তরুণ, তার বয়স কত 20 বোধহয়, এরকম 20-21, তো এরকম একটা প্লেয়ার। তো এই জায়গাটা বিশ্বসেরা মিডফিল্ড তারা কভার করবে, এবং হচ্ছে ডিফেন্স যদি ধরেন পাও কুবার্সির কথা আমরা বললাম, লেপার্তোর কথা বললাম, এরা এখন পর্যন্ত বিশ্বকাপ অন্যতম সেরা ডিফেন্ডার, এবং এদের এখন পর্যন্ত তারা
প্রায় 600 কত মিনিট পর্যন্ত তারা গোল খায় না এবারে বিশ্বকাপে, তারপরে একটা গোল খেয়েছে তারা হচ্ছে বেলজিয়ামের সাথে, তারপরও ম্যাচটা জিতেছে। তার মানে হচ্ছে এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত তারা একটা গোল কনসিড করেছে। এই ডিফেন্স লেপার্তো, কুবার্সি, আপনার পেদ্রো পেরো বা কুকারেলা, এদের সমন্বয়ে যে ডিফেন্সটা তাদের, এই ডিফেন্সটা ভাঙতে হবে। ফ্রান্সের যে খেলাটা আমি দেখেছি, মানে বিশেষ মাইকেল ওলিসের কথা যদি বলি, যে ওর খেলা দেখে আমার পুরো মনে হচ্ছে যে রোনালদিনহো আবার মনে হয় ব্যাক করেছে। তার সেই যে মানে স্ট্রিট ফুটবল যেটা রোনালদিনহো যেটা করতো, যে শুধু খেলতো না, সে বল নিয়ে মজা করতো, একটা আর্ট ছিল। এইটা আমি দেখছি আপু মাইকেল ওলিসে কিন্তু করছে, মানে এক পা দিয়ে আরেক পায়ে সে বল নিচ্ছে, ওই পাটা দিয়ে আবার সে পাস দিচ্ছে। হ্যাঁ, মানে আমরা যেটা সত্যি কথা, যে আমরা যখন বিশ্বকাপ শুরু করেছি দেখা বা বোঝা শুরু হয়েছে, তখন তো আমরা এদের খেলা দেখে রোনালদিনহো বা এটা, তো ওই ম্যাজিক যেগুলো ছিল ফুটবলে বা ট্রিক যেগুলো দেখে আসলে মানুষ তাদের ফ্যান হতো, এগুলো কিন্তু এবার কিন্তু অনেক হয়েছে, মানে বিশ্বকাপে অনেক বড় বড় স্টার সবকিছুই, কিন্তু ওই যে স্ট্রিট ফুটবল যেটা বা রোনালদোর যে রোনালদিনহো এটা কিন্তু আমরা মিস করেছি। ফ্রান্সের মধ্যে এই জিনিসটা, এবং না এটা স্পেনের মধ্যে আরো বেশি। স্পেনের লামিন ইয়ামাল হচ্ছে যে এই জিনিসটা দারুণ করে, কুবার্সি ডিফেন্ডার হলেও করে, তারপরে আপনার এদিকে এই কাজটা করে, পেদ্রি করার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে আপনার তবে লামিন ইয়ামালের জন্য যেটা হয়েছে, যে লামিন ইয়ামাল সব সময় মানে নুনো মেন্ডেসের সাথে খেলতে গেলে কেন যেন একটু মানে একটু ঘাবড়ে যায়। নুনো মেন্ডেসের হয়েছে কি, নুনো মেন্ডেসের একটা ব্যাপার আছে, নুনো মেন্ডেসের গতি হচ্ছে এবারে বিশ্বকাপে আমি দেখলাম সবচেয়ে ভালো। এখন যদি আপনার এই পর্তুগাল স্পেনের সাথে খেলা না পড়তো, তাহলে হচ্ছে পর্তুগাল কিন্তু আজকে ফাইনালও খেলার সম্ভাবনা ছিল। স্পেনের মতন এত বড় একটা দলের এত মানে কনক্রিট একটা দলের সঙ্গে খেললো তারা, যে কারণে হয়তো পর্তুগাল আসলে পুরো ম্যাচটাই মনে হচ্ছে তারা নিঃশ্বাস নিতে পারছে। আমরা আলোচনা করছিলাম আসলে আমাদের কিন্তু মনে হচ্ছিল যে স্পেন যেন পর্তুগালের সাথে বা পরের যে খেলা খেললো বেলজিয়ামের সাথে, ওরা মনে হচ্ছে যে পুরো এফোর্টটা দেয়নি, ওরা কিন্তু যেমন এফোর্টটা বাঁচিয়ে রাখছে মনে হয় এই ফ্রান্সের সাথে খেলা। এখন আমি যদি বলি এটা এফোর্ট দেওয়া না, স্পেন এভাবেই খেলে। আপনি দেখবেন যে আমি যেটা লাস্ট বলতে চাচ্ছিলাম সেটাই আপনি বলে ফেললেন, যে স্পেন কিন্তু এরকমই খেলে। আপনি এই টুর্নামেন্ট আমরা বলে দিলাম একটু আগে, যে এই টুর্নামেন্ট দুর্দান্ত খেলে, এখন পর্যন্ত অসাধারণ খেলে, মনে হচ্ছে এই টুর্নামেন্টে অপ্রতিরোধ হচ্ছে ফ্রান্স। তো এই ফ্রান্সকে ঠেকাবে কি? একমাত্র স্পেনের খেলার এই যে ধরনটা, আপনি আজকে দেখবেন খেলা শুরু হলেই আপনি দেখবেন যে ফ্রান্সের যে এতদিন ধরে যে খেলে আসা যে পেস, এতদিনের যে গতি, তারা যে একের পর এক আক্রমণ চালায়, পুরা মিডফিল্ড অ্যাটাকিং যে নিজেদের কন্ট্রোলে রেখে পুরো খেলাটাকে কন্ট্রোলে রাখে, তাদের ইচ্ছা মতন পুতুল নাচের মতন তারা নাচে অন্য দলকে, ঠিক উল্টা আজকে দেখবেন একেবারে রিভার্স একটা বিষয় ঘটতেছে। ফ্রান্স একদম থেমে যাবে আজকে, ফ্রান্সের সবকিছু থেমে যাবে, ঘড়ির কাঁটার মতন থেমে যাবে, ঘড়ির কাঁটা যেমন থেমে যায়। আপনি দেখবেন কারণটা কি খুব ইন্টেন্সও হতে পারে ভাই, কারণ যে ফ্রান্সের অ্যাটাকটা আবার এমবাপ্পে আবার কিন্তু আবার এই যে অ্যাটাকটা আমি বলছি যে এমবাপ্পেকে দিতে পারে, তাইলে এমবাপ্পে যে অ্যাটাকটা করেছে তার পেছনের কারণ ছিল মিডফিল্ড থেকে প্রচুর কিন্তু তারা সাপ্লাই পেয়েছে। এমবাপ্পে, অলিসে এবং দেমবেলে যে পরিমাণে সাপ্লাই পেয়েছে, আরে ভাই আপনার যদি ফরওয়ার্ড লাইন যদি সাপ্লাই না পাচ্ছে খেলবে কি? বলটা তো পেতে হবে। যখন এমবাপ্পেদের এই খেলাটা আপনি দেখেন, ফ্রান্স প্রতিটা ম্যাচে 65% বল রেখেছে, 60-65। আজকে আপনি দেখেন তারা কিন্তু 50-এর নিচে থাকবে, আজকে 40-এর উপর উঠবেই না তাদের, এই 65 থাকবে আজকে স্পেনের। স্পেন যদি 65% বল রাখে, মনে হয় যে আজকে এই ম্যাচটাতে আসলে ফ্রান্স মনে কাউন্টার অ্যাটাকের দিকে খেলতে হবে, এবং কারণ তারা জানে যে মানে স্পেন সবসময় বল রাখবে। প্রবলেমটা এখানে, ওই স্ট্র্যাটেজিতে হবে না, তাদেরকে কাউন্টার অ্যাটাকে ফ্রান্সের সমস্যাটা এখানেই তৈরি হবে। সারা জীবন যারা অ্যাটাক করে আসছে, তাদের অপোনেন্টরা সারা জীবন যেখানে কাউন্টার অ্যাটাক খেলে আসে, আজকে যখন খেলা শুরু হওয়ার পরেই তারা কাউন্টার অ্যাটাকে যেতে বাধ্য হবে, তাদের খেলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রান্সের। তখন কিন্তু আপনি আর ওই এমবাপ্পেকে আর ওখানে দেখবেন না। আপনি, আমার মনে হচ্ছে আপনি কতক্ষণ খেলার মধ্যে আধা ঘন্টা এমবাপ্পেকে খুঁজেই পাবেন না, কারণ হচ্ছে যখন সে খেলতে পারবে না এই একই কাজ হবে। আমি বলছি না যে একতরফা ফ্রান্স স্পেন খেলবে, কিন্তু স্পেন খেলাটা, ফ্রান্সের খেলাটা নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে স্পেন যখন প্রচুর পরিমাণে তাদের মধ্যে বলটা যখন তাদের মধ্যে থাকবে, বল যখন নিয়ন্ত্রণে থাকবে, প্রতিটা খেলায় দেখলাম ফ্রান্সের নিয়ন্ত্রণে বল থাকে। আজকে দেখবেন ঠিক উল্টা, আজকে স্পেনের নিয়ন্ত্রণে বল থাকবে। ফ্রান্স কিন্তু বলটা পেয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে, ওই সময়টা স্পেন যেটা করে আবার বল কিন্তু নেওয়ার জন্য
তারা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে বলটা আবার রিকভার করার জন্য চেষ্টা করে। তো বল যখন ফ্রান্স অন্য দল কি হয়, স্পেনের সাথে ছোট দল অনেক সময় জিতে, তারা কাউন্টার অ্যাটাকে দ্রুত আক্রমণে যেয়ে তারপরে বলটা নিয়ে খেলে। ফ্রান্সের মতন দল এরকম যখন একটা পরিস্থিতি ফ্রান্সের তৈরি হবে, তখন কিন্তু ফ্রান্স তার স্বাভাবিক খেলাটা খেলবে না, খেলতে পারবে না। তখন তারা মাঠের মধ্যে বসে খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে প্ল্যান বি প্ল্যান সি তে চলে যাবে, একটা অ্যাটিটিউড শো করবে। এই অ্যাডভান্টেজটা হয়তো স্পেন নিয়ে নেবে। এবং আপনি জানেন এখানে আবার আরেকটা বিষয় কিন্তু ভাই, যেমন এই ক্ষেত্রে তাদের যেমন এই যে তাদের পেছন থেকে যে করে তাদের কোচ দিদিয়ের দেশম, তার কথা যদি একটু আলাদাভাবে বলতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু দিদিয়ের দেশমের ট্যাকটিক্স কিন্তু খুব কাজে দিবে ফ্রান্সে। হ্যাঁ, যে কোন সময় কি করা, কিভাবে দেশম খুব ভালো করে জানে যে স্পেন যখন এই কাজটা করবে আজকে, দেশম খুব ভালো করে জানে তার কোন প্ল্যানে তাকে খেলতে হবে। তখন হয়তো তারা প্রচুর পরিমাণে উইং ইউজ করবে। আমার যেটা মনে হচ্ছে তারা মিডফিল্ড আর ইউজ করবে না। অলিসে আজকে আমার মনে হচ্ছে সবচেয়ে ফ্লপ যাবে অলিসে, কারণ হচ্ছে অলিসে যেই জায়গাটাতে খেলে ওই জায়গাটা তাকে কিন্তু বিট করতে হবে রদ্রিকে বিট করা কঠিন হবে। তার তুলনায় দেমবেলে আজকে ভালো খেলবে আমার মনে হচ্ছে, কারণ হচ্ছে অলিসে যেই পজিশনে খেলে ওইখান থেকে বলটা যখন যাবে রদ্রি হয়ে বা পেদ্রি হয়ে খুব টাফ হবে তার জন্য। এবং এমবাপ্পে যখন বাম দিক দিকে খেলবে ওখানেও পেদ্রি থাকবে এবং পেছনে ওখানে মিকেল মেরিনো পরবর্তীতে নামবে এবং কুকুরেলা যখন ওভারল্যাপ করে উপরে উঠবে ওই জায়গাটায় এমবাপ্পের জন্য কঠিন হবে। আমি মনে করছি তার তুলনায় এই ডান দিক থেকে কিছুটা আপনার পেদ্রো পেরো যখন খেলে আসবে ওই জায়গাটা কিন্তু একটু জায়গায় স্পেস পাবে দেমবেলে। সেক্ষেত্রে দেমবেলে আজকে কিন্তু ভালো খেলবে, দেমবেলে তুলনামূলক বেশি বল পাবে, দেমবেলেই কিন্তু ওই জায়গাটা যাবে। এবং একই সঙ্গে আজকে ইয়ামাল ভালো খেলবে, কারণ হচ্ছে তাদের রাইট উইং এ কিন্তু সমস্যা, এই ফ্রান্সের রাইট উইং এর সমস্যা এবং তাদের রাইট ব্যাকেও সমস্যা। যেই কারণে আপনি দেখেন আজকে যদি আপনার চুয়ামেনি খেলবে না নাকি, চুয়ামেনি যদি না খেলে, চুয়ামেনি না খেললে বল অবশ্যই ওখানে কিন্তু পাবে ইয়ামাল কিন্তু বল পাবে। ইয়ামাল যদি ওখানে বল পায়, ইয়ামাল কিন্তু তার কাজটা সে করবে। এবং এই টুর্নামেন্টে ফ্রান্স এত ভালো খেলার পরও তার একটা জায়গায় কিন্তু তাদের সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন, তাদের রাইট সেন্টার ব্যাক দুর্বল। এবং ওই জায়গাটাই আজকে খেলবে পৃথিবীর অন্যতম সেরা রাইট উইঙ্গার এই ইয়ামাল। এই জায়গাটা একটা ব্যাটেল হবে। আজকে খেলা হবে এমবাপ্পে বনাম ইয়ামাল না, আজকে খেলা হবে দেমবেলে বনাম ইয়ামাল। আজকে এদিকে দেমবেলে ভালো খেলবে, মিস মাইঙ্গার ফ্রান্সের যে গোলকিপার, সে কিন্তু এই অনেক সিচুয়েশনে কিন্তু ফ্রান্সকে দেখলাম যে সেভ করেছে। এইবার কিন্তু ওর উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব আজকে তার একটা বিশাল দায়িত্ব। উনাই সিমন, ওখানে একটা চীনের প্রাচীর, এই স্পেনের এই চীনের প্রাচীর আজকে তারা ভাঙার চেষ্টা করবে। সিমনের উপরে গুরু দায়িত্ব, সিমনকে আজকে প্রমাণ করতে হবে, আর সময় নেই, আজকেই লাস্ট তার প্রমাণ করা। আমি বলবো যে এই দুই দলের যে ফাইনালে যাবে তাদের জন্য ফাইনালে হারলেও বলবো ম্যাচটা এর থেকে সহজ হবে। আজকের ম্যাচটা যতটা কঠিন, আজকে নেপোলিয়নের সেই দিয়ে মনে হয় নেপোলিয়নের বাহিনী কিন্তু আজকে রেডি হয়ে আছে, এই স্প্যানিশ আর্মাডা ভাঙার জন্য কিন্তু নেপোলিয়নের বাহিনী আছে। এবং এই ব্যাটেলটা দুর্দান্ত হবে। আপনি বলেন এটা কি আপনার কাছে মনে হয়? না, আমার আপনার সাথে আমি একদমই একমত যে এইবার আসলে নজর থাকবে হচ্ছে ডেমবেলের দিকে। যদি কিছু করতে পারে গতি দিয়ে, তাহলে ওই যে রাইট সাইডে ডেমবেলেই করতে পারবে। এটা ছোট্ট একটা খেলা দেখবো আমরা দেমবেলে এবং কুকুরেলার মধ্যে, সবাই একটা দারুণ খেলা দেখবে। দুজনেই কিন্তু ড্রিবলিং এ গতিতে সমান। কুকুরেলা এবং দেমবেলে একটা দারুণ খেলা হবে। এই ক্ষেত্রে আবার মাইকেল ওলিসের দিকেও, কারণ মাইকেল ওলিসে খুব ক্রিয়েটিভ প্লেয়ার, কিন্তু ওর যে হার্ড লাইন ডিফেন্স যেটা, ওইটার মুখোমুখি এখন ওইভাবে এই বিশ্বকাপে তার হতে হয়নি। যেমন স্পেনে যেমন একদম সাথে সাথেই তার প্রেস করে, এই প্রেসিং এ যেমন রোনালদিনহো কি করতো, তখন সাথে সাথে বলটা ছেড়ে দিত বা মাথার উপর দিয়ে নিয়ে যেত। তো এইটা মাইকেল ওলিসের একটা পরীক্ষা আজকে দিতে হবে যে কি করতে পারে। আজকে রদ্রির সামনে কিন্তু পরীক্ষা দিতে হবে মাইকেল ওলিসের। আপনি জানেন যে আর ইয়ামালকে, তারপর ইয়ামাল আর সাবিলার মধ্যে একটা খেলা হবে। সাবিলা ওই জায়গাটায় কিন্তু চেষ্টা করবে, সালিবা কিন্তু চেষ্টা করবে ইয়ামালকে যে কোনো উপায়, তাদের অবশ্যই এর মধ্যে তারা হয়তো পরীক্ষা নিরীক্ষা করে ফেলছে যে ইয়ামালকে কিভাবে করবে তারা। এখানে ইয়ামালকে যদি আপনার ট্যাকেল দিতে হয়, ইয়ামালকে যদি নিষ্প্রভ করতে হয়, তাহলে কিন্তু আমি আগের ম্যাচে দেখলাম বেলজিয়ামের সার্বক্ষণিকভাবে দুজন সেন্টার ব্যাক এখানে কিন্তু কাজ করছে। তাদের কিন্তু ইয়ামাল যখনই বল পেয়েছে কখনো তাকে একা ছাড়ে না, দুজন। এই দুজন যদি আজকে ফ্রান্সের জন্য এটা কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা হবে, যদি ওইখানে তাদের দুজন সেন্টার ব্যাক ইয়ামালকে আটকানোর জন্য যায়,
তাহলে কিন্তু তাদের এই সাইডটা কিন্তু আরো দুর্বল হয়ে যাবে। এইখানে আবার আরেকটা কথা কি ভাই, এইখানে নিকো উইলিয়ামস যদি আজকে খেলে তাহলে ওইটাও একটা তার জন্য আবার পরীক্ষা হবে যে এতদিন পরে নিকো উইলিয়ামস ইনজুরি কাটিয়ে ফিরছে। আর নিকো উইলিয়ামস খেললে হয় কি জানেন, এটা একটা মানসিক চাপ, কারণ নিকো উইলিয়ামসকে কিন্তু ফরাসিরা কিন্তু খুব ভালো করে চিনে সে কেমন প্লেয়ার, এবং তারা কি করবে, ইয়ামালের জন্য দুইজন আর নিকো উইলিয়ামসের জন্য দুইজন, তাহলে তো মাঝখানে তো আর ওয়ারজাবালের সামনে আর দানি ওলমোর সামনে কেউ থাকলো না। তবে নিকো উইলিয়ামসের একটা জিনিস ভাই একটু খেয়াল করছেন যে মেসির যেমন আর্জেন্টিনার খেলায় যেমন মেসির দিকে সব নজর থাকে, ওই দিক দিয়ে ডি মারিয়া কিন্তু চলে যেত বক্সে। এই ক্ষেত্রে স্পেনের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে ইয়ামালের কাছে সব পকেট করে রাখে, তখন নিকো উইলিয়ামস একটা স্পেস বের করে সে চলে যায়। এবং এইটা চলে যাওয়ার ক্ষেত্রে, এই যে বক্সে ঢোকার ক্ষেত্রে আমার দেখা যে কয়েকজন, মাইকেল অলিসে, আরেকজন হচ্ছে বক্সে ঢোকে হচ্ছে এইভাবে করে, মিকেল মেরিনো, তারপরে হচ্ছে আপনার মেসি, হ্যাঁ এরা যেভাবে বক্সে ঢোকে এইরকম কিন্তু হচ্ছে এই যে নিকো উইলিয়ামস খুব দ্রুততার সঙ্গে, এবং সে ডান দিক থেকে বা দিক থেকে কেমন করে যেন বক্সের মধ্যে দেখা যায় না, হঠাৎ করে এসে দেখা যায় বক্সের মধ্যে ঢুকে পড়ে, মুহূর্তের মধ্যে সে বাইরে থেকে বক্সের মধ্যে ঢুকে পড়ে। বক্সের মধ্যে ঢোকা, ডি বক্সের মধ্যে ঢোকা মানে হচ্ছে খুব বিপজ্জনক, কারণ একটা টোকা লাগে, তখন একটা টোকার হলে কিন্তু যে গোলটা হয়ে যায়, ম্যাচের রেজাল্ট বের হয়ে যায় একটা। তবে এবার ওয়ার্ল্ড কাপে যেটা যখন কথায় উঠেছে, আমরা কিন্তু ডি মারিয়াকে মানে মিস করেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়, এটা আমি মানে অনেক সময় আর্জেন্টিনার ম্যাচ আসলে আমি বলতে চাই, তো এখন কথা উঠলো দেখে বলে ফেললাম। আমি এবার অনেককে, আমি ওই যে নুনো মেন্ডেসের কথা বললাম, তাকে আমি মিস করি, পর্তুগালের। সে কিন্তু এরকম বক্সে ঢোকা প্লেয়ার, এবং সে যেভাবে করে তার গতি, হ্যাঁ তো একটা দলকে তো বিদায় নিতেই হয়। তো আমাদের আজকের যে এই যে লুকাকু বলবো, হ্যাঁ আপনার বেলজিয়ামের, সে যেভাবে করে বক্সে ঢুকে, লুকাকু হয়তো আর খেলবে না বিশ্বকাপ, এটাই হয়তো শেষ। তো আমরা এই সেমিফাইনাল পর্যন্ত অনেকেই হারালাম, আস্তে আস্তে চলে আসলাম। লুকা মদ্রিচ, সালাহ বিশ্বকাপে, এবং এবার যে রাইজিং স্টার হল্যান্ড, মানে সবচেয়ে আলোচিত যে হল্যান্ড, তার খেলাও আর দেখা যাচ্ছে না। আরেকজন আমরা এবার বক্স প্লেয়ার দেখবো পরের ম্যাচে হয়তো, এই যে হ্যারি কেইন, একজন কমপ্লিট বক্স প্লেয়ার বলা হয়। আপনার বক্স প্লেয়ার পৃথিবীতে কয়েকজনকে বলা হয়, সেটা হচ্ছে হ্যারি কেইন, রোমারিও ছিলেন, তারপরে ক্রিস্টিয়ানো রোনালদো একদম বক্স প্লেয়ার। মেসি কিন্তু বক্স প্লেয়ার না, মেসি হচ্ছে স্ট্রাইকার, সে হচ্ছে বক্সে ঢুকে, সে বক্সে ঢুকে, কিন্তু বক্সের মধ্যে থেকে যে দুর্দান্ত ফিনিশিং, এটা ওই যে হল্যান্ডার, হ্যাঁ নরওয়ের হল্যান্ড, তারপরে এই যে হ্যারি কেইন। তো হ্যারি কেইনের খেলাটা আমরা দেখবো পরবর্তী ম্যাচেই হয়তো বক্স প্লেয়ার, এবং পরের বিশ্বকাপে আসলে এদের অনেকে আমরা দেখবো না, সেটা থাকবে না। তো এটা আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচটা। ব্রাজিল সমর্থকদের জন্য অ্যাড করি, ব্রাজিল সমর্থকদের জন্য একটা আশার কথা কিন্তু শোনা যাচ্ছে। নেইমার কিন্তু সম্প্রতি বলেছেন যে তিনি অবসর নেওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছিলেন ওটা থেকে সরে আসার চিন্তা করছেন, এবং তিনি 2030 বিশ্বকাপ খেলার ওইটা মাথায় রাখছেন। এটাই ব্রাজিলের নেইমারের যে বয়সটা, তাতে খেলতে পারে, সে খেলতে পারে। আর কারণ হচ্ছে এবারে আপনি দেখেন যে মেসি তার এই বয়সে এসে যেই খেলাটা খেললো এবারে বিশ্বকাপে, অসাধারণ, এটা অকল্পনীয় ছিল। আমরা ভাবছিলাম যে মেসিও বোধহয় এবার একজন মানে 12 প্লেয়ার হিসেবে থাকবে, হ্যাঁ ওইভাবে করে কিছু করতে পারে, তার নামার কাছে নামবে। কিন্তু যে মেসি যেটা খেললো, মেসি খেলেছে অসাধারণ, খেলেছেন অসাধারণ। হ্যাঁ, হ্যারি কেইন একই তো এজ গ্রুপে, শুধু খেলতে পারলো না রোনালদো, সেটা খেলতে পারলো না। হ্যাঁ, একটা ম্যাচে জোড়া গোল করেছিলেন উজবেকিস্তানের বিপক্ষে। আর মেসির আসলে ভাগ্য খারাপ, এই সরি আর রোনালদোর, সে আসলে লাস্ট ম্যাচগুলো যাদের সঙ্গে খেলেছে, এই যে লোপার্তো ছিল তার ডিফেন্ডার, স্পেনের সাথে খেলে, লোপার্তো তার পাশে, তো লোপার্তো তাকে খেলতেই দেয় না। এখন এরকম একটা দলের সাথে খেললে, স্পেনের সাথে খেলেই হয়তো সে তার লাস্টটা এটা এরকম হলো, এটা প্রমাণ করবে, এটাই হচ্ছে কথা। এবং আসলে আমি যদি বলতে চাই যে আজকের ম্যাচ নিয়ে, সেটা হচ্ছে যে আজকের ম্যাচে আসলে যে জিতবে আমি তাকে স্বাগত জানাবো, আমি তারই সাপোর্টার। এবং আপনাদের ক্ষেত্রে যেটা যে আসলে প্রেডিকশন করা উচিত যে গোল কত হবে, যেটা ম্যাচের আসলে গোল, যে গোল কতটা হবে, এটা কি আপু? এটা আজকে আপনি প্রেডিকশনটা আগে করেন, তাহলে আমরা একটু যেটা মনে হচ্ছে ম্যাচটা অবশ্যই ট্রাইব্রেকার পর্যন্ত গড়াবে। এবং এতদিন যে ট্রেসটা দেখে এসেছি, তাতে আমার মনে হচ্ছে যে স্পেনই হয়তো গোল দিবে। এই ম্যাচটা যদি ট্রাইব্রেকারে না গড়ায়, তাহলে আমার মনে হয় 1-0 গোলে স্পেন জিতে যেতে পারে, এটা আমার মনে হচ্ছে।
না আমারও মানে ওইটাই মনে হচ্ছে যে কারণ ফ্রান্স পরপর 2টা বিশ্বকাপের ফাইনাল খেলেছে, কয়টা বিশ্বকাপের ফাইনাল খেলা যায়? ফ্রান্সকে আসলে বেশি গোল দেওয়াও যে সম্ভব এটা আমি বলতে পারি। যেমন গত বিশ্বকাপে যেমন ফ্রান্সের টিমটা ছিল দুর্দান্ত, আপনার মিডফিল্ড বলেন এনগোলো কান্তে ছিল, পল পগবা ছিল, সেই তুলনায় কিন্তু এইবারের ফ্রান্সের টিমটা একটু উইক। মাইকেল ওলিসের মতো প্লেয়াররা সেখানে নতুন হিসেবে আসছেন, কিন্তু তারপরে তার ওইভাবে পরীক্ষিত না। তো সেই ক্ষেত্রে স্পেনের আসলে একটু আপার হ্যান্ড আছে এই ম্যাচটায়, এটা আমি মনে করি। প্রেডিকশন? তবে আমার মনে হয় ভাই যে চীনের প্রাচীর ভাই যেটা বলছিল স্পেনের, এটা আমার মনে হয় নেপোলিয়ন বাহিনী ভাঙবে। আমারও মনে হচ্ছে আপনার মতো যে ট্রাই বেকারে যাবে, আমার মনে হয় 2-2 গোলে এটা ড্র হবে, পরে ট্রাই বেকারে ওইটার পরে কি হবে আসলে দুইটা দলই যেতে পারে। হ্যাঁ সেটাই, আসলে ট্রাই বেকারে চলে গেলে তখন আর ট্রাই বেকারে গেলে আমার মনে হয় ফ্রান্সের তখন একটু সুযোগটা একটু বেশি থাকবে, কারণ ফ্রান্সের প্লেয়াররা একটু মানে কিক টেকার, পেনাল্টি টেকার বেশি একটু তাদের দলে। তবে আবার আরেকটাও জিনিস মাথায় রাখতে হবে যে স্পেনের যে গোলি, সে আসলে এবার ওয়ার্ল্ড কাপে আমার চোখে হচ্ছে নাম্বার 1। তো সেই ক্ষেত্রে আসলে তাকে ক্রস করাটাও মানে একটু কঠিন হয়ে যাবে। এখন আপনার প্রেডিকশনটা? আমার প্রেডিকশন যদি বলি যে ওই যে বললাম যে আপনার খেলার যে স্ট্র্যাটেজিক অনুযায়ী যদি বলি যে মিডফিল্ড যেহেতু স্পেনের আজকে দখলে থাকবে এবং ফ্রান্সের তো অ্যাটাকিং হচ্ছে বিশ্বসেরা, এই অ্যাটাকিং যদি এই ওলিসে, এমবাপ্পে এবং দেমবেলে যদি বল সার্ভ করতে না পারে তারা যদি বলটা ওইভাবে করে লাগাতার বলগুলো যদি না পায়, সেক্ষেত্রে তাদের জন্য হঠাৎ বল পেয়ে আসলে তারা অভ্যস্ত না, তারা লাগাতার পেয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ পরপর সুযোগ তৈরি করে, এবং ওইটা যদি তারা বলই পায় কিছুক্ষণ পরপর তাহলে কিন্তু তাদের জন্য টাফ হবে সুযোগ তৈরি করার। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এবং তাদের ফ্রান্স এতদিন যেটা খেলা দেখলাম, যেহেতু আজকে স্পেনের সঙ্গে খেলা এবং মিডফিল্ডটা স্পেন, তখন ফ্রান্সের ওই আগের খেলাটা আজকে ঠিক রিভার্স হয়ে যাবে, আমরা ওই আগের এতদিনের ফ্রান্সকে আজকে আর দেখবো না। এটা আমার কাছে মনে হচ্ছে এমনটাই ঘটতে পারে, এরকম ঘটনা ঘটবে আজকে। যদি এরকম হয়, স্পেন যদি ওইরকম যদি খেলতে না দেয় ফ্রান্স তাহলে খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে। হাড্ডাহাড্ডি হলে এই ম্যাচটা এনিবডিজ গেম আমি বলবো, যে কোনো দলই জিততে পারে। যদি আমাকে প্রেডিকশন করতে বলা হয় একটুখানি, আমার মনে হচ্ছে এটা টাইব্রেকার পর্যন্ত যাবে না, অতিরিক্ত সময় পর্যন্ত যেতে পারে, এবং সেই ক্ষেত্রে দুই দলের সব কিছু বিশ্লেষণ করে আমার কাছে মনে হচ্ছে এটা ফ্রান্সও গোল দিবে, স্পেনও দিবে, এবং ম্যাচটা শেষ পর্যন্ত 2-1 গোলে স্পেন জিততে পারে। মানে সবশেষ কথা হচ্ছে মনে হচ্ছে যে এই ম্যাচটা আসলে স্পেন জিততে পারে সবকিছু বিশ্লেষণ করে, কিন্তু আসলে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ফ্রান্সও জিততে পারে। এবং ওটা আমার প্রেডিকশন বললাম। আর যদি ম্যাচের হাতে বলে ফ্রান্সও অবশ্যই ফ্রান্স জিততে পারে। মানে দিদিয়ার দেশে তাদের কোচ, খেলোয়াড় হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কোচ হিসেবে জিতেছেন, আবার পরে দলকে ফাইনালে উঠেছেন, তো এই দলকে আসলে ছেড়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবে, এটাই হচ্ছে বিষয়। তো আমরাও মানে এটাই বলতে চাই যে আজকের ম্যাচটা এমন যে দলই জিতুক সেটা তো অবশ্যই তাদের দক্ষতার উপরে নির্ভর করবে, কিন্তু আসলে কেউ হেরে গেলে তাকে আমরা ওইভাবে মানে বিজিত বলতে পারবো না, কারণ আজকের ম্যাচটাই হচ্ছে ইটসেলফ আ গ্লোরি। তো আমার মনে হয় যে আমি জানি যে বাংলাদেশে ফ্রান্স এবং স্পেন তাদের অনেক দর্শক রয়েছে, দুই দর্শকদের জন্যই আমাদের শুভকামনা, এবং কমেন্টে আপনারাও জানিয়ে দিন যে আপনারা আসলে কি প্রেডিক্ট করছেন, কে জিততে পারে আজকের ম্যাচটা। ধন্যবাদ।